আমি পড়ছি হুমায়ূন আহমেদের লেখা ছায়াসঙ্গী। এখানে অনেকগুলো ছোট ছোট গল্প আছে, যেগুলোর নাম হচ্ছে ছায়াসঙ্গী, শবযাত্রা, ওইজা বোর্ড, সে, দ্বিতীয়জন, বেয়ারিং চিঠি, বিনার অসুখ, কুকুর, ভয়। আপনি কি ভূত বিশ্বাস করেন? আমাকে অনেকেই এই প্রশ্ন করেছেন। আমি মজা করবার জন্য প্রতিবারই বলেছি ভূত প্রেত বিশ্বাস করি, তবে মানুষ বিশ্বাস করি না। উত্তর ঠিক না। কোনো অতিপ্রাকৃত ব্যাপারে আমার বিশ্বাস নেই। 40 বছর পার করে দিয়েছি, এখনো পর্যন্ত ভূত দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি। আমার অতি পরিচিত কেউও ভূত দেখেছে বলে আমার জানা নেই। তাহলে হঠাৎ করে ভূতের গল্প লিখতে বসলাম কেন? আসলে গল্পগুলো ঠিক ভূতের গল্প নয়, অন্যরকম অভিজ্ঞতার গল্প। যে অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই আছে এবং যা চট করে ব্যাখ্যা করা যায় না। উদাহরণ দেই, ছোটবেলায় মরিয়ম বলে একটা কাজের মেয়ে ছিল আমাদের। বয়স ছিল 12-13। অসম্ভব বোকা একজন মেয়ে। তার ঘুম ছিল প্রবাদের মতো। বাথরুমে কাপড়ে সাবান মাখতে মাখতে ঘুমিয়ে পড়তো। চুলায় চায়ের কেটলি বসিয়ে ঘুমিয়ে পড়তো। এই মেয়েটা কোনো এক বিচিত্র উপায় ভবিষ্যৎ বলতো। ঘর ঝাড় দিতে দিতে হঠাৎ হয়তো বলল, আইজ আমরার বাসাত বুড়া কিসিমের একটা লোক আসবো, তার সাথে আসবে একটা ছোট মাইয়া, লোকটার শরীরে হইলদা জামা। সত্যি সত্যি তাই হতো। মরিয়ম ভবিষ্যৎ বাণী করেছে অথচ তা হয়নি, এই নজির নেই। ভবিষ্যৎবাণীগুলো কিভাবে করতো তা সে নিজেও জানে না। প্রশ্ন করলে বলতো, চোখের সামনে দেহি, কেমনে দেহি জানি না। আমাদের পরিবারে একটি বড় দুর্ঘটনার বিষয়ে ভবিষ্যৎবাণী করার পর এবং সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার পর তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এই পৃথিবীতে যুক্তি গ্রাহ্য নয়, বিষয়ও যে ঘটতে পারে তা মরিয়মকে দেখেই আমি প্রথমবার বুঝতে পারি। অবশ্যই এটা স্বীকার করে নেওয়া ভালো, আজকের বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারছে না, আগামী দিনের বিজ্ঞান তা পারবে। হয়তো মরিয়মের ভবিষ্যৎ বলতে পারার যে ক্ষমতা, তা আমাদের কাছে অতিপ্রাকৃত ক্ষমতা বলে মনে হচ্ছে। আসলে তা মোটেই নয়। হয়তো আগামী দিনের বিজ্ঞান সময়কে জয় করবে। তখন ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলে আলাদা কিছু থাকবে না। আমি লক্ষ্য করেছি খুব সহজে অধিকাংশ ভৌতিক অভিজ্ঞতারই লৌকিক ব্যাখ্যা দাঁড় করানো যায়। ছোটবেলায় আমি আমার নানুর কাছ থেকে তার জীবনের একটা ভয়াবহ ভৌতিক অভিজ্ঞতার গল্প শুনতাম। সেই সময় গল্প শুনে ভয়ে ও আতঙ্কে অস্থির হয়েছি। এখন মনে হচ্ছে আমার মাতামহীর অভিজ্ঞতার একটি সহজ ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা খুব খারাপ না। আবার কিছু কিছু গল্প এমন যে তার কোনো ব্যাখ্যাই দাঁড় করানো যায় না। আমি নানানভাবে চেষ্টা করেও কিছু পাইনি। হয়তো আমার বুদ্ধিবৃত্তি তত উন্নত নয়। এই জাতীয় ঘটনার মুখোমুখি বলে থমকে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকে না। আমি অনেকবার থমকে দাঁড়িয়েছি। আমার মনে হয়েছে আমাদের আলোকিত জগতের পাশাপাশি একটা অন্ধকার জগৎও আছে, সেই জগতের নিয়মকানুন ভিন্ন। আমি এই গল্প সংকলনে অন্ধকার জগতের কিছু কথা বলার চেষ্টা করছি। বেশিরভাগই প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প, কিছু বাইরের গল্পও আছে। তার মাল মশলা আমার অতি প্রিয়জনদের কাছ থেকে সংগ্রহ করা। মানুষকে ভয় দেখানোর জন্য কিংবা অন্য ভুবন সম্পর্কে কোনো ধারণা দেবার জন্য গল্পগুলি লেখা হয়নি। লিখেছি এই পৃথিবীর রহস্যময় ব্যাপারগুলির দিকে ইঙ্গিত করার জন্য। লেখাগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ না করবার জন্য বলবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কিছু নেই। আমি ব্যাখ্যা করতে পারছি না, তা আমার অক্ষমতা। অন্য কেউ করবেন। হুমায়ূন আহমেদ, শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমেই পড়ছি ছায়াসঙ্গী। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব। দল বল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুশি হবে। পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনায় শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজপাড়া গা বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছাতে হয় গরুর গাড়িতে। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সে যাত্রা অগস্ত্য যাত্রার মতো।
অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় ঝিরঝিরে বেত ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং ল্যাজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। ২-৩ জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে। তাদের অসংখ্য বন্ধু-বান্ধবও জুটল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা ৫০-১ ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একগাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া, শুয়ে বসে বই পড়া, শুধু বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখে রেখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে তাহলে লিখব। প্রথম কিছুদিন বই বা লেখার কোনোটা নিয়েই বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কম দেখি ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি। দেশের হালটা কি, এ দেশ ছিল কি আর হয়েছে কি। দিন ৪-৫ পরে সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি তেমন কিছু জানি না, গল্পগুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমার লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করে সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই ১-২ জন করে ঘাতক আসে। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারাদিনই লিখি। এক দুপুরের কথা, একমনে লিখছি, জানালার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগামত্ত ১০-১১ বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে। চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কি রে? সে মাথাটা চট করে নামিয়ে ফেললো। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি তোর? মন্তাজ মিয়া। আয় ভেতরে আয়। না। আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানালার পাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মন্তাজ মিয়া? আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, কোথায় থাকিস? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমার খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। গালের উপর খানিকক্ষণ চেপে ধরে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মন্তাজ হারামজাদা তোমার কাছে নাকি আসে? আসলে একটা চর দিয়ে বিদায় করবে। কেন? বিরাট চোর, যাই দেখে তাই তুলে নিয়ে যায়। ত্রিসীমানায় ঘেঁচতে দেবে না। ২ দিন পর পর মার খায়, তাতেও হুঁশ হয় না। তোমার এখানে এসে কি করে? কিছু করে না। চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যেই হয়তো তোমার কলম টলম নিয়ে গিয়েছে। না, কিছু নেয়নি। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরের দিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে ৩-৪ জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফুপাচ্ছে। বোঝাই যাচ্ছে প্রচন্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে। একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তি দাতাদের একজন বলল, দেখেন তো এই কলমটা আপনার কেনা? মন্তাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই। ৪-৫ টাকার বল পয়েন্ট। এমন কোনো মহার্ঘ বস্তু নয়। আমার কাছে চাইলেই দিয়ে দিতাম।
চুরির প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা বয়সের ছেলেটা এমন চুরি শিখলো কেন? বড় হয়ে এ কি করবে? ভাই সাব, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি। ছেড়ে দিন। বাচ্চাগুলো এত মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না? শাস্তিদাতা নির্বাক ভঙ্গিতে বলল, এই মাইরের কিছুই হয় না। এইটা ওর কাছে পানি ভাত। মাইর না খাইলে এর ভাত হজম হয় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমার দিকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরও চোরকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি, আজ একটা কথাও বলা হলো না। মেজাজ খারাপ ছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচার কাছে। চুরির ঘটনাও দুদিন পর। গ্রামের মানুষদের কাছে একটা অদ্ভুত ব্যাপার। কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মন্তাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার শোনা হয়েছে। মন্তাজ মিয়ার ঘটনাটা এই, ৩ বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র পরিবার একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যে মন্তাজ মিয়া মারা গেল। গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়। পুত্রের শোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া যায় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদ আছর মন্তাজ মিয়ার কবর হয়ে গেল। সবকিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা থেকে ২১ মাইল এখান থেকে। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিতেই চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মন্তাজ বাচ্চা আছে, কবর খুইরা তারে বাইর করো। দ্বিরং করবা না। বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই। কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমা এ ব্যাপারটা নিয়ে এতই হইচই করলো যে সবাই মানতে বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মন্তাজ বাচ্চা আছে, আপনি এরে বাঁচান। আপনি না বললে কবর খুঁড়তো না। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পা ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারল না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বলল, বাচ্চা আছে বুঝলা কেমনে? রহিমা ফুপাতে ফুপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললে, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এ মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়। হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মন্তাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে। পিটপিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের একখণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুইটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়েছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখ থেকে কোনো কথা বের হলো না। মৌলানা সাহেব বললেন, কিরে মন্তাজ? মন্তাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প। আমি আমার জীবনে এরকম অদ্ভুত গল্প অনেক শুনেছি, তবে এইরকম গল্প আগে শুনিনি। ছোট চাচাকে বললাম, মন্তাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর সে কি দেখলো এসব কিছু? ছোট চাচা বললেন, না, কিচ্ছু কয় না, হারামজাদা বিরাট
বজ্জাত। জিজ্ঞেস করেনি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আসছিল, ছবি তুললো, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দও করে না। হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয়টাই পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কেরামতি আমরা সামান্য মানুষ হয়ে কিভাবে বুঝবো কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মন্তাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই। এইটাও আল্লাহর কুদরত, উনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকদের মতে দার্শনিকদের মতো গলায় বললে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনা যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম। খবর দেওয়ার দরকার নাই, এমনিই আসবো। এমনিতেই কেন আসবে? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চারিদিকে খবর গেছে। এই গ্রামের যত মেয়েরা বিয়া হইছে সব অখন নাইর আসবো, এইটাই নিয়ম। আমি অবাকই হলাম, সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামে কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরা নাইর আসবে। বাপের দেশে আসার একটা তাদের সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, কেউ কি এসেছে? আসবে না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যে মেয়েরা নাইর আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়। একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, তবে রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে। হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়া শেষে তাকে একটি শাড়ি দেওয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম। কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস ফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না? কি কন ভাইজান? অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না। মৃত্যুর খবরটা শুইনা দৌড়াইতে দৌড়াইতে আসছি। বাড়ির উঠানে পাও দিতে মনে হইল মন্তাজ বাচ্চা আছে। কি জন্য মনে হলো? জানি না ভাইজান, মনে হইল। এরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা তুমি আগে থেকে বুঝতে পারছো? জি না। মন্তাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরে সে কি দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞাসা করনি? করেছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরো খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়লো, কিছুতেই আর লিখতে পারছি না। সবসময় মনে হচ্ছে বাচ্চা একটা ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠলো কিভাবে? সে কি দেখলো? তখন তার মনের অনুভূতি কেমন ছিল? মন্তাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে, ভয় স্মৃতি মনে করে দেওয়া অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চাচ্ছে না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা, বই নিয়ে বসেছি। পাড়াগার ঝিম ধরা দুপুর। একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কি খবর রে মন্তাজ? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে গা। আয় ভেতরে আয়। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক। প্রায় খানিকটা গল্পগুজব হয়। মনে হয় সে আমাকে খানিকটা পছন্দও করে। এইসব ছেলেরা ভালোবাসায় খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদরে এরা খুবই অভিভূত হয়। এক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার মনে হচ্ছে। মন্তাজ এসে খাটের উপর এক প্রান্তে বসলো। আড়ে আড়ে আমাকে দেখতে লাগলো।
আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন? আচ্ছা, ঠিক মতো জবাব দিবি তো? আচ্ছা মন্তাজ, কবরে তুই জেগে উঠেছিলি তোর মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন কি ভয় পেয়েছিলি? না। না কেন? মন্তাজ চুপ করে রইল। আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারিদিকে অন্ধকার। কেমন অন্ধকার? মন্তাজ আবারও জবাব দিল না। মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মন্তাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে আসিল, এই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, অন্ধকারে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইলো কোনো ভয় নাই। কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা সে বলল? মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মন্তাজ মিয়া ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কি মজার কথা, দুই একটা বলতো শুনি। মনে নাই। কিছুই মনে নাই? সে কে? এটা কি বলেছে? জি না। ভালো করে ভেবে টেবে বলতো, কোনো কিছু কি মনে পড়ে? ওনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মন্তাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, কিছু মনে নাই? মন্তাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মন্তাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মন্তাজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মন্তাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়। রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলা গন্ধি সে ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। তারপরে আছে শবযাত্রা। পুরোপুরি নাস্তিক মানুষের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম। ঘোর নাস্তিক যে মানুষ, তাকেও বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব দুর্বল দেখা যায়। আমি একজন ঘোর নাস্তিককে চিনতাম। তার ঠোঁটে একবার একটা থ্রোতের মতো হলো। ডাক্তাররা সন্দেহ করলেন ক্যান্সার। সঙ্গে সঙ্গে সে নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে যান। মালিবাগের পীর সাহেবের মুরিদ হলেন। বায়োপসির পর ধরা পড়ল যে গ্রোথের ধরন খারাপ নয়, লোকালাইজড গ্রোথ। ভয়ের কিছু নাই, অপারেশন করে ফেলে দিলেই হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবার নাস্তিক হয়ে পড়লেন। ভয়াবহ ধরনের নাস্তিক। অঙ্ক করে প্রমাণ করে দিলেন যে ঈশ্বর ইকুয়াল টু ও স্কয়ার এবং আত্মা ইকুয়াল টু ও পাওয়ার হাফ। যাই হোক, মানুষের চরিত্রের এই দ্বৈত ভাব আমাকে বিস্মিত করে না। প্রচন্ড রকম ঈশ্বর বিশ্বাসী মানুষের মধ্যেও আমি এরকমের অসীম অবিশ্বাসের বীজ দেখেছি। আমার কাছে এটা স্বাভাবিক মনে হয়। এর বাইরে কিছু দেখা মানে অস্বাভাবিক কিছু দেখা। আমি এরকম একজন অস্বাভাবিক চরিত্রের কথা এই গল্পে বলবো। চরিত্রের নাম মোতালেব, কাল্পনিক নাম। বয়স 50 থেকে 55। ভীষণ রোগা এবং প্রায় তালগাছের মতো লম্বা একজন মানুষ। চেইন স্মোকার। মাথায় কিছু অসুবিধা আছে বলেও মনে হয়। নিতান্ত অপরিচিত লোককেও এই ভদ্রলোক শীতল গলায় বলে ফেলতে পারেন, ভাই কিছু মনে করবেন না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন মহামূর্খ। মোতালেব সাহেবের সঙ্গে আমার পরিচয় হয় এক বিয়ে বাড়িতে। সেদিন ওই বিয়ে বাড়িতে কি একটা সমস্যা হয়েছে, কাজী পাওয়া যাচ্ছে না কিংবা এই জাতীয় কিছু। বরপক্ষীয় এবং কনেপক্ষীয় লোকজন বিমর্ষ মুখে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গল্প করছে। এমন সময় আমি একটা দলের সঙ্গে জুটে গেলাম। সেখানে জনৈক অধ্যাপক বিগ ব্যাং এবং এক্সপান্ডিং ইউনিভার্স সম্পর্কে কথা বলা হয়েছে। শ্রোতারা চোখ বড় বড় করে শুনছে। ভদ্রলোক ব্ল্যাক হোল সম্পর্কে কথা বলা শুরু করেছে। তখন তিনি একটা নাটকীয় ব্যাপার ঘটালো। রোগা এবং লম্বা একজন শুকনো মানুষ বললেন, ভাই কিছু মনে করবেন না, আপনি একজন মহামূর্খ। অধ্যাপক ভদ্রলোক নিজেকে সামলাতে কিছু সময় নিলেন। পুরোপুরি সামলাতে পারলেন না, কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কি আমাকে মহামূর্খ বললেন? জি। কেন বললেন জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনি আপনার বক্তৃতা শুরু করেছেন ভুল তথ্য দিয়ে। বলছেন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ধরা পড়েছে ইনফ্রারেডে। তা পড়েনি, ধরা পড়েছে মাইক্রোওয়েভে।
আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটি স্বীকার্যই হচ্ছে স্পেস এবং টাইমের জন্ম বিগ ব্যাং সিঙ্গুলারিটিতে। আপনি বললেন ভিন্ন কথা। কোনো কিছুই না জেনে একটার সঙ্গে আরেকটা মিলিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছেন। অধ্যাপক ভদ্রলোক রাগে তোতলাতে বললেন, আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি না, একটু এদিক ওদিক হতেই পারে। বিজ্ঞান ঠাকুমার ঝুড়ি না, যেভাবে ইচ্ছা সেভাবেই বলবেন। ভদ্রলোক সিগারেটে লম্বা টান দিয়ে অন্যদিকে সরে গেলেন। আমি গেলাম তার পেছনে পেছনে। মজার চরিত্র, কথা বলা দরকার। যতটুকু মজার চরিত্র ভেবে ভদ্রলোকের কাছে গেলাম, দেখা গেল চরিত্র তার চেয়েও মজার। ভদ্রলোকের বিষয় পদার্থবিজ্ঞান নয়, সাইকোলজি। পদার্থবিদ্যা হচ্ছে তার শখ। এই শখ মেটানোর জন্য তিনি রীতিমতো শিক্ষক রেখে অঙ্ক পদার্থবিদ্যা শিখছেন। এই জাতীয় লোকদের সঙ্গে সহজে বন্ধুত্ব হয় না। আমি লক্ষ্য করেছি এরা সচরাচর সন্দেহ বাতিকগ্রস্ত হয়ে থাকে। এদের এদের দেখা গেল এই লোকটাকেও সেরকমই মনে হলো। একদিন বেশ বিরক্ত হয়ে বলল, আপনি দেখি মাঝে মাঝেই আমার কাছে আসেন, বিষয়টা কি বলেন তো? বিষয় কিছু না। বিষয় কিছু না বললে তো হবে না। এই পৃথিবীতে কার্যকরণ ছাড়া কোনো কিছুই হয় না। আমি হাসি মুখে বললাম, ক্লাসিক্যাল মেকানিক্স। তাই বলে কিন্তু ভাই মোতালিব সাহেব, হাইজেনবার্গের আনসার্টিনিটি, ইংলিশ ওয়ার্ডগুলো বাংলায় আসলে পড়া যায় না, আনসার্টিনিটি প্রিন্সিপাল আপনি ভুলে যাচ্ছেন। একটি বস্তুকে পুরোপুরি আপনি কিন্তু জানেন না। যখন অবস্থান জানেন তখন সঠিক গতি কি তা জানেন না। আপনার সঙ্গে কুতর্কে যেতে যাচ্ছি না। আপনি স্পষ্ট করে বলুন তো কি জন্য আমার কাছে আসেন? মদ্যপানের লোভে? আমি ঝামেলা এড়াবার জন্য বললাম, হ্যাঁ। ভালো কথা। আমার পেছনে অনেকেই ঘোরে, তাদের এই একটাই উদ্দেশ্য, বিনা পয়সায় মদ্যপান। তৃষ্ণার্ত মধ্যবিত্ত বাঙালি মদ্যপান করতে চায়, তবে তার নিজের পয়সায় নয়, অন্যের পয়সায়, যাতে স্ত্রী জানতে না পারে। নিজের পয়সায় না, অন্যের পয়সায়, যাতে তাদের পয়সা খরচ না হয়। অদ্ভুত মধ্যবিত্ত। আমি বললাম, আপনি মনে হচ্ছে মধ্যবিত্তদের উপরে খুবই বিরক্ত। আফসোস, বিরক্ত। মধ্যবিত্ত হচ্ছে সমাজের একটা ফাজিল অংশ, আনকন্ট্রোলড গ্রোথ। অফকোর্স এরা বিরক্ত অবশ্যই। এই মধ্যবিত্তদের প্রথম প্রেমের অভিজ্ঞতা হয় কাজিনের কাছে, প্রথম যৌনতার অভিজ্ঞতা হয় বাড়ির কাজের মেয়ের সঙ্গে, প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় অন্যের পয়সায়। এখন বলুন, আপনাকে কি দেব? স্কচ ক্লাব আছে, জিন আছে, ভদকা আছে, কয়েক পদের হুইস্কি আছে, আর আপনার যদি মিক্সড ড্রিঙ্ক পছন্দ হয় তাহলে তাও বানিয়ে দেব। ইউ নেম ইট, আই উইল মেক ইট। হা হা হা। কিছু মনে করবে না ভাই, আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। বিনা পয়সায় মদের লোভে আপনার কাছে আমি পরিচিত হবার জন্যই আসি, সেজন্য আসিনি। তিনি বিস্মিত হয়ে বললেন, আমাকে কি ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে হয়? হ্যাঁ, আমি এই নিয়ে 3 বার বিয়ে করেছি। আমার কোনো স্ত্রী আমাকে ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে করেননি। প্রথম জন অনেক কষ্টে 2 বছরের মতো টিকেছিলেন, বাকি 2 জন 1 বছরও টিকেনি। হা হা হা। না টেকায় আপনি মনে হচ্ছেন খুবই খুশি হয়েছেন। হ্যাঁ, হয়েছি। স্ত্রীরা স্বামীদের স্বাধীনতায় হাত দিতে পছন্দ করে। শুধু শুধু নানান বায়নাক্কা, মদ খেতে পারবে না, রাত জেগে পড়তে পারবে না, জুয়া খেলতে পারবে না। আরে কি মুশকিল! আমার সব কথায় কথা বলতে হবে কেন? আমি কি তোমার কোনো ব্যাপারে মাথা গলাই? আমি কি বলি নীল শাড়ি পরতে পারবে না, লাল শাড়ি পরতে হবে, হাই হিল পরতে পারবে না, ফ্ল্যাট স্যান্ডেল পরবে? বলি কখনো? না, বলি না। আমি ওদেরকে ওদের মতো থাকতে বলি, আমি নিজেও আমার মতো থাকতে চাই। ওরা তা দেবে না। এই যে এখন একা একা বাস করছেন, আপনি কি মনে করেন আপনি সুখী? হ্যাঁ, সুখী। মাঝে মাঝে একটু দুঃখ দুঃখ ভাব চলে আসে, তখন মদ্যপান করি, প্রচুর পরিমাণেই করি। পুরোপুরি মাতাল হতে চেষ্টা করি, পারি না। শরীর যখন আর অ্যালকোহল অ্যাকসেপ্ট করতে পারে না, তখন বমি করে ফেলে দেই, কিন্তু মাতাল হতে দেয় না। কেন দেয় না তারও একটা কারণ আছে। কি কারণ? বলবো, আরেকদিন বলবো। তা এখন বলেন কি খাবেন? আজকের আবহাওয়াটাই ব্লাডি ম্যারির জন্য খুব আইডিয়াল। দেবো একটা ব্লাডি ম্যারি বানিয়ে? জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো। প্রচুর টমেটোর রস দেওয়া হয়। ভদ্রলোকের সঙ্গে আমার ভালোই খাতির হলো। মাসে 2-1 বার তার কাছে যাই।
বিচিত্র সব বিষয় নিয়ে কথা হয়, যেমন ঈশ্বরের অস্তিত্ব, অ্যান্টিম্যাটার, লাইফ আফটার ডেথ। ভদ্রলোকের নাস্তিকতা দেখার মতো, যা বলবেন বলবেন, কোথাও সংশয়ের কিছু রাখবেন না। আমার মতো আরো অনেকেই আসে, তবে তাদের মূল আগ্রহ জলযাত্রায়। একবার আমাদের আড্ডায় এক ভদ্রলোক একটি ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কথা বললেন। তার বক্তব্য এরকম ছিল, শ্রাবণ মাসে একবার তিনি গ্রামের বাড়ি পৌঁছাচ্ছেন, বাড়ির স্টেশন থেকে খানিকখানি দূর। সন্ধ্যাবেলা ট্রেন এসে পৌঁছার কথা, পৌঁছাতে পৌঁছাতে রাত ৯টা বেজে গেল। গ্রাম দেশে রাত ৯টা মাঝে নিশুতি রাত, ঝড় বৃষ্টি হচ্ছে, স্টেশনে একটা লোক নেই। একা একাই রওনা হলাম। কিছু দূর যাবার পর হঠাৎ দেখি আমার আগে আগে কে যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। এতক্ষণ কাউকে দেখিনি। এখন এই সাইকেলে করে কে যাচ্ছে? আমি বললাম, কে কে কে? কেউ জবাব দিল না। লোকটা শুধু একবার মুখ ফিরিয়ে তাকালো। সঙ্গে সঙ্গে চিনলাম, যে সাইকেলে আছে তার নাম পরমেশ। আমার সঙ্গে এক স্কুলে পড়েছি। বছর ৩ আগে নিউমোনিয়ায় মারা গেছে। গল্পের এই পর্যায়ে মোতালেব সাহেব বাজখাই গলায় বললেন, স্টপ! আপনি বলতে চাচ্ছেন আপনার এক মৃত বন্ধু সাইকেল চালিয়ে আপনার পাশে পাশে যাচ্ছিল? হ্যাঁ, মনে হচ্ছে আপনাকে সাহস দেওয়ার জন্য সে আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। হতে পারে। মোতালেব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তর্কের খাতিরে স্বীকার করে নিলাম যে আপনার বন্ধু মরে ভূত হয়েছেন। আপনাকে সাহস দেওয়ার জন্য আপনার সঙ্গে যাচ্ছেন। এখন সমস্যা হলো সাইকেল। একটা সাইকেল করে মৃত মানুষ কিভাবে যাবেন? যদি তা না হয় তাহলে আপনার ভূত বন্ধু সাইকেল পেল কোথায়? যিনি গল্প করছেন তিনি থমকে গেল। মোতালেব সাহেব বললেন, স্বীকার করলাম, অবশ্যই তর্কের খাতিরে যে মানুষ মরে ভূত হতে পারে, তাই বলে কাপড় মরে তো আর কাপড় ভূত হবে না। আমরা যদি ভূত দেখি তাদের ন্যাংটা দেখা উচিত। ওরা কাপড় পায় কোথায়? সবসময় দেখা যায় ভূতের একটা সাদা কাপড় পরে থাকে। এর মানে কি? মজার ব্যাপার হচ্ছে, এই ঘোর নাস্তিক প্রচন্ড যুক্তিবাদী মানুষের কাছ থেকে আমি একটি অবিশ্বাস্য গল্প শুনেছি। যেভাবে গল্পটি শুনেছিলাম অবিকল সেভাবে বলছি। গল্পের শেষে মোতালেব সাহেব আমাকে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। অপ্রয়োজনীয় বিধায় সেই ব্যাখ্যা আমি দিচ্ছি না। বৈশাখ মাসে এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় মোতালেব সাহেব গল্প শুরু করলেন। এই যে ভাই লেখক, ইন্টারেস্টিং অভিজ্ঞতার একটা গল্প শুনবেন? একটা কন্ডিশনে ঘটনাটা বলতে পারি, চুপ করে শুনবেন। কোনো প্রশ্ন করতে পারবেন না এবং ঘটনাটা বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করলে অসুবিধা কি? অসুবিধা আছে। আমার মাধ্যমে কোনো অবৈজ্ঞানিক ব্যাপার প্রচার হবে, তা হতে পারে না, তা হতে দেওয়া যায় না। আপনি যদি ধরে নেন এখন যা শুনছেন তা একটা গল্প, মজার গল্প, তাহলে আপনাকে বলতে পারি, এই গল্পটি আমি কোথাও ব্যবহার করতে পারি? পারেন। কারণ গল্প উপন্যাসকে কেউ গুরুত্ব দেয় না। সবাই ধরেই নেয় এগুলো বানানো ব্যাপার। তাহলে শুনুন বলি। ভদ্রলোক পরপর 4 প্যাগ মদ্যপান করলেন। তার মদ্যপানের ভঙ্গিও অদ্ভুত। ওষুধের মেজারিং গ্লাস ভর্তি করে নেন হুইস্কি। এরপর এক ফোঁটাও পানি মেশান না, ঠক করে পুরোটা মুখে ফেলে দেন, কিন্তু গিলে ফেলেন না। কুলকুচা করার মতো শব্দ করে তারপর একসময় ঘোত করে গিলে ফেলেন। কেন যে মানুষ এসব ছাইপাশ খায় বলেই আবার খানিকটা নেন। যাই হোক, ভদ্রলোকের জবানিতে মূল গল্পে যাই। তখন আমার বয়স 24, MA পাশ করেছি। ধারণা ছিল খুব ভালো রেজাল্ট হবে, বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে এন্ট্রি পেয়ে যাব। তা হয়নি। MA এর রেজাল্ট খুব খারাপ হলো। কেন হলো তা কিছুতেই বুঝতে পারছি না। পরীক্ষা ভালো দিয়েছি। একটা গুজব শুনতে পারছি, জনৈক অধ্যাপক রাগ করে আমাকে খুবই কম নম্বর দিয়েছেন। এই গুজব অমূলক নাও হতে পারে। অধ্যাপকের সঙ্গে আমার ভালো সম্পর্ক না। 2-1 জন আমাকে বেশ পছন্দ করেন, আবার কেউ কেউ আছেন আমার ছায়াও সহ্য করতে পারেন না। যা বলেছিলাম, রেজাল্টের পর মনটা খুব খারাপ হয়ে গেল। বাবা খুব রাগারাগি করলেন, হিন্দি ভাষায় বললেন, নিকালো, আভি নিকালো। আমি ঠান্ডা গলায় বললাম, চলে যাচ্ছি, হিন্দি বলার দরকার নেই। এই বলেই সুটকেস গুছিয়ে বের হয়ে পড়লাম। আমি খুবই সচ্ছল পরিবারের ছেলে, কাজেই খালি হাতে ঘর থেকে বের হলাম না। বেশ কিছু টাকা সঙ্গে নিয়ে বের হলাম। কোথায় যাচ্ছি কাউকে বলে গেলাম না। সঙ্গে এক গাদা বই, বিশাল একটা খাতা, 1 ডজন বল পয়েন্ট। সেই সময় আমার লেখালেখির বাতিক ছিল।
একটা ডিটেকটিভ উপন্যাস শুরু করেছিলাম, যে উপন্যাস মূল ডিটেকটিভ খুন করে। ইন্টারেস্টিং গল্প। যাই হোক, বাড়ি থেকে বের হয়ে খুব দূরে গেলাম না, একটা হোটেল ঘর ভাড়া নিলাম। দেখি সেখানে কাজ করার খুব অসুবিধা, সারাক্ষণ হইচই। কিছু কিছু কামরায় রাত দুপুরে মদ খেয়ে মাতলামিও করে, মেয়ে ছেলে নিয়ে আসে। হোটেল ছেড়ে শহরতলিতে একটা বেশ বড় বাড়ি ভাড়া করে বসলাম, এবং জজ সাহেব শখ করে বাড়ি বানিয়েছিলেন। তার শখ হয়তো এখনো আছে, ছেলে মেয়েদের শখ মিশে গেছে। এ বাড়িতে কেউ আর থাকতে আসে না। একজন কেয়ারটেকার কাম মালি কাম দারোয়ান আছে, বাড়ির পুরো দায়িত্ব তার। লোকটিকে দেখে মনে হয় বদলোক। আমাকে যে বাড়ি ভাড়া দিয়েছে মনে হচ্ছে নিজ দায়িত্বেই দিয়েছেন। ভাড়ার টাকাটা মালিকের কাছে পৌঁছাবে বলে মনে হলো না। ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, পৌঁছালে পৌঁছাবে, না পৌঁছালে নেই। আমার 1 মাস থাকার কথা, সেটা থাকতে পারলেই হলো। নিরিবিলি বাড়ি আমার খুব পছন্দ হলো, লেখালেখির জন্য চমৎকার। কেয়ারটেকারের নাম ইয়াকুব, বয়স 45-এর কাছে। রিপালসিভ ধরনের চেহারা, তবে গলার স্বরটি অতি মধুর। আমি একাই এ বাড়িতে থাকবো শুনে সে বিস্মিত গলায় বলল, স্যার কি সত্যি সত্যি একা থাকবেন? হ্যাঁ। বিষয়টা কি? বিষয় কিছু না, পড়াশোনা করব, লেখালেখি করব। আর খাওয়া দাওয়া? হোটেল এখানে কোথায় পাবেন? সে যদি শহরে যান 5 মাইলের ধাক্কা। রান্না করে দেবে এমন কাউকে পাওয়া যায় না, টাকা পয়সা দেব। আপনি বললে আমি রাঁধবো, খেতে পারবেন কিনা সেটা হলো কথা। পারবো, খাওয়া নিয়ে আমার কোনো খুঁতখুঁতানি নেই। আরেকটা জিনিস বলে রাখি স্যার, মুরগি ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না। হাটবাজার মাছ টাছ পাওয়া যায়, হাটবারের দেরি আছে। আর চালটা স্যার একটু মোটা আছে, আর চালটা স্যার একটু মোটা আছে। আপনি নিশ্চয়ই চিকন চালের ভাত খেয়ে অভ্যস্ত। চিকন চালের খাওয়া অভ্যাস আছে এটা ঠিক, তবে মোটা চালে অসুবিধা হবে না। তবে ভাত যেন শক্ত না হয়, শক্ত ভাত খেতে পারি না। দেখা গেল লোকটি রান্নায় দ্রৌপদী না হলেও কাছাকাছি। খুব দুপুরে ভাত খাওয়ালো, রাতেও খুব নতুন নতুন পদ করলো। আমি বিস্মিত। রাতে খেতে খেতে বললাম, এত ভালো রান্না শিখলেন কোথায়? ইয়াকুব গম্ভীর মুখে বলল, আমার স্ত্রীর কাছে। খুব ভালো রাঁধতে পারতো। পারতো বলছেন কেন? এখন কি পারে না? ইয়াকুব গম্ভীর হয়ে গেল। ভাবলাম নিশ্চয়ই খুব ব্যক্তিগত কোনো ব্যাপার, এখন আর প্রশ্নের জবাব পাওয়া যাবে না। তবে সহজেই নিজেকে সামলে নিল। সহজ স্বরে বলল, এখন পারে কিনা জানি না স্যার, আমার সঙ্গে থাকে না। কোথায় থাকে? জানি না কোথায়। ওর চরিত্র খারাপ ছিল, ওর সাথে যোগাযোগ ছিল, বিশ্রী অবস্থা, বলার মতো না। অনেক দেন দরবার করেছি, তাতে কিছু লাভ হয় নাই। তারপর 7 বছরের 2 মেয়ে ঘরে রেখে পালিয়ে গেছে। বুঝে দেখেন কত বড় হারামি। কতদিন আগের কথা? বছর 2। কোনো খবর পাওয়া যায়নি? মোড়লগঞ্জ বাজারে নাকি দেখা গিয়েছিল। আমার কোনো আগ্রহ ছিল না, খোঁজ নেই নাই। এদের জীবনে এই জাতীয় কিচ্ছা কাহিনী শুনতে সাধারণত ভালোই লাগে, আমার লাগলো না। আমাদের সবাই জীবনে একান্ত সমস্যা আছে, সেই সব নিয়ে মাথা ঘামালে চলে না। কিন্তু ইয়াকুবের মনে হলো সে কথা বলবেই। জীবনের সবচেয়ে বড় ভুল কি করেছিলাম জানেন স্যার? সুন্দরী বিয়ে করেছিলাম, ডানাকাটা পরি বিয়ে করেছিলাম। বউ খুব সুন্দর ছিল, আগুনের মতো ছিল। আগুন থাকলেই পোকামাকড় আসে, তাই হলো। আমার জীবন হলো অতিষ্ঠ। একদিন মোড়লগঞ্জের বাজারে গেছি, ফিরে এসে দেখি দরজা বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলাম, কেউ দরজা খোলে না। শেষে ধূপ করে জানালা দিয়ে লাফ দিয়ে কে যেন দৌড় দিল। আমি বললাম, এ কে? বউ বলল, আমি কি জানি। ইয়াকুব একের পর এক বউয়ের কীর্তি কাহিনী বলতে লাগলো। আমি এক সময় বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে, বাদ দাও এসব কথা। বাদ দিতে চাইলেও বাদ দেওয়া যায় না। 3 বার সালিশি বসলো। সালিশিতে ঠিক হলো বউরে তালাক দিতে হবে। তালাক দিলাম না, মন মানল না। তার উপর যমজ মেয়ে আছে। এর ফল হইল এই। স্ত্রী কোথায় আছে তুমি জানো না? জি না। মেয়েরা তোমার সঙ্গেই থাকে? জি। কি নাম মেয়েদের? যমজ মেয়ে হয়েছিল জনাব। তুহিন একজনের নাম, তুষার আরেকজনের নাম। নাম রেখেছিল মেয়ের মা। খুব ভালো। কোনো কিছু দরকার লাগলে এদের বলবেন, মেয়েরা এখানেই থাকে, ডাক দিলেই আসবে। না, আমার কিছু লাগবে না। বিরক্ত করলেও বলবেন, থাবড়া দিয়ে গাল ফাটায় দিব। মেয়েগুলি বেশি সুবিধার হয় নাই, মায়ের খসিলত পাইছে। সারাদিন সাজগোজ, এই পায়ে আলতা, ওই ঠোঁটের লিপস্টিক।
স্কুলে পড়ে না? আরে ধুর পড়াশোনা, এরা যায় আর আসে। মেয়ে দুটিকে আমার অবশ্য খুব পছন্দ হলো। দুজনই হাস্যমুখ, সারাক্ষণ সাজছে, সবসময় সেজেগুজে আছে। কাজেও কাজেরও খুব উৎসাহ। যদি বলি 1 গ্লাস পানি দাও তো, অমনি ছুটে যাবে। Sorry. দুজনই দুহাতে 2টা গ্লাস ভর্তি করে পানি নিয়ে চলে আসবে আর বলবে, চাচা আমারটা নেন, আর চাচা আমারটা নেন। 8 গ্লাস পানি খেলেই যেখানে চলতো সেখানে বাধ্য হয়ে 2 গ্লাস খাই, যাতে দুটো মেয়েরই কেউ কোনো কষ্ট না পায়। স্নেহ নিম্নগামী। যত দিন যেতে লাগলো বাচ্চা দুটিকে আমার ততই পছন্দ হতে লাগলো। ছোটখাটো কিছু উপহার কিনে দিলাম। দুজনের জন্য 2টো রং পেন্সিল সেট, ছোট ছোট আয়না। যাই পায় তাই আনন্দ লাফায়। বড় ভালো লাগলো দেখতে। ওই দিন বাড়িতে দেখতে দেখতে 11 দিন কেটে গেল। 12 দিনের দিন একটা ঘটনা ঘটলো। ঘটনাটা বলার আগে আমি পারিপার্শ্বিক অবস্থার একটা বর্ণনা দিয়ে নিই। আমার বাড়িটা পশ্চিমমুখী। বাড়ির সামনে এবং পেছনে আমন ধানের মাঠ। বাড়ির উপরে জঙ্গলা ধরনের জায়গা। এক সময় নিবিড় বাঁশবন ছিল, এই পাতলা হয়ে গেছে। এখন পাতলা হয়ে গেছে। দক্ষিণে উকিল বাড়ির বিশাল বাগান। সেই বাগানে জাম, আম, লিচু থেকে শুরু করে আতা ফলের গাছ পর্যন্ত আছে। একজন বেঁটেখাটো দাড়িওয়ালা মালি সেই বাগান পাহারা দেয়। আমার সঙ্গে দেখা হলে গভীর বিনয়ের সঙ্গে জানতে চায়, স্যারের শরীরটা কি ভালো? ঘুমের কোনো ডিস্টার্ব হয় না তো? আমি প্রতিবারই বিস্মিত হয়ে বলি, ঘুমের ডিস্টার্ব হবে কেন? শহরের মানুষ হঠাৎ গ্রামে এসে পড়লেন, এই জন্য জিগাই। আমার ঘুম, খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হইলে কইবেন, ভয় ঠর পাইলে আমারে ডাক দিবেন। নাম বদরুল, আমি রাতে ঘুমাই না, জাগান থাকি। ঠিক আছে বদরুল, যদি কখনো প্রয়োজন বোধ করি তোমাকে ডাকবো। 11 দিনের দিন প্রয়োজন বোধ করলাম। দিনটা সোমবার। সকাল থেকেই মেঘলা ছিল। দুপুর থেকে তুমুল বর্ষণ শুরু হলো। এর মধ্যে ইয়াকুব এসে বলল, স্যার, একটা বিরাট সমস্যা হয়েছে। তুহিনের গলা ফুলে কি যেন হয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। ওকে তো স্যার ডাক্তারের কাছে নেওয়া দরকার। আমি তৎক্ষণাৎ মেয়েটাকে দেখতে গেলাম। খুবই খারাপ অবস্থা, শুধু গলা না, সমস্ত শরীর ফুলে গেছে। কি কষ্টে যে নিঃশ্বাস নিচ্ছে সেই জানে। মেয়েটার শরীর এত খারাপ, অথচ আমাকে কেউ ওরা কিছু বলেনি। আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি বললাম, 1 মুহূর্ত দেরি করা ঠিক হবে না, তুমি এক্ষুনি মেয়েকে নিয়ে হাসপাতালে যাও। স্যার, আপনার খাওয়া দাওয়া? আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, চাল ফুটিয়ে নিতে পারবো, একটা ডিম ভেজেও নেব। তুমি দেরি করবে না। আমি ইয়াকুবকে কিছু টাকাও দিলাম। সে ঘন্টাখানেকের মধ্যে 2 মেয়েকে একটি গরুর গাড়িতে তুলে নিয়ে রওনা হলো। আমার বুকটা ছ্যাদ করে উঠল। কেন যেন মনে হলো মেয়েটা বাঁচবে না। আমি থাকি দোতলার দক্ষিণমুখী একটা ঘরে। ঘরটা বিশাল, দুদিকে জানালা আছে। আসবাবপত্র বলতে পুরনো একটা খাট, খাটের পাশে লেখার টেবিল। লেখার টেবিলে হারিকেন ছাড়াও মোমদানের মোমবাতি। লেখালেখির জন্য শুধু হারিকেনের আলো যথেষ্ট নয় বলেই মোমবাতির ব্যবস্থা। কেন জানি সন্ধ্যার পর থেকে ভয় ভয় করতে লাগলো। বিছানায় বসে লিখছি, হঠাৎ মনে হলো কেউ একজন দক্ষিণের বারান্দায় নরম পায়ে হেঁটে যাচ্ছে। আমি কে কে বলতেই হাঁটার শব্দ থেমে গেল। আমি দুর্বল চিত্তের মানুষ নই, তবে যে কোনো সাহসী মানুষও কোনো কারণে বিশাল একটা বাড়িতে একা পড়ে গেলে একটু অন্যরকম বোধ করে। আমার কেমন অন্যরকম লাগতে লাগলো। সেই অন্যরকমটাও আমি ঠিক ব্যাখ্যা করতে পারছিলাম না। একবার মনে হচ্ছে পানির পিপাসা হচ্ছে, আবার পর মুহূর্তেই মনে হচ্ছে না, পানির পিপাসা না, অন্য কিছু। অনেক চেষ্টা করে কিছু লিখতে পারলাম না। লেখার জন্য মাথা নিচু করতেই মনে হলো দরজার ফাঁক দিয়ে কেউ আমাকে দেখছে। তাকালেই সরে যাচ্ছে। 2 বার আমি বললাম, কে কে বলেই লজ্জা পেলাম। কে কে বলে চেঁচানোর কোনো মানে হয় না। এই সময় লক্ষ্য করলাম হারিকেনের আলো উজ্জ্বল হয়ে উঠছে। তেল কমে আসছে, এক্ষুনি হয়তো দপ করে নিভে যাবে। এত এতে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। আরো একটি হারিকেন পাশের ঘরে আছে। সবুজ রঙের বড় একটা বোতলে কেরোসিন তেল থাকে। সেই বোতলটি একতলার রান্নাঘরে। তাছাড়া মোমবাতি তো আছেই। আমি নিভু নিভু হারিকেন নিয়ে একতলায় নেমে গেলাম। চা বানিয়ে খাবো, হারিকেনে তেল ভরবো। রাতে খাবার কিছু করা যায় কিনা তাও দেখবো। দেখলাম রাতে খাবার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ইয়াকুব ভাত রেঁধে রেখে গেছে। কড়াইয়ে ডাল আছে, ডিম ভাজা। ইচ্ছা করলে ডিম ভেজে নেওয়া যায়। কড়াইয়ে ডাল আছে, ডিম আছে, ইচ্ছে করলে ডিম ভেজে নেওয়া যায়। চা বানিয়ে খেলাম। ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে দোতলায় উঠে গেলাম। বারান্দায় পা দিতেই বুকটা ছ্যাদ করে উঠল।
মনে হলো সবুজ রঙের ডোরা শাড়ি পরা একটি মেয়ে যেন হঠাৎ দ্রুত সরে গেল। মেয়েটার চোখ দুটি মায়া মায়া, কিন্তু এই অন্ধকারে মেয়েটার চোখ দেখার কথা না। তাহলে আমি এসব কি দেখছি? বৃষ্টির বেগ খুব বাড়ছে, রীতিমতো ঝড়ো হাওয়া বইছে। আমি আমার ঘরের আগের জায়গায় ফিরে গেলাম, জানালা বন্ধ করে দিলাম। শো শো শব্দ তবু কমলো না, ঠিক যেন বজ্রপাত হলো, প্রচন্ড বজ্রপাত। সাউন্ড ওয়েভের নিজস্ব একটা ধাক্কা আছে, এই ধাক্কায় মোমবাতির কিংবা হারিকেনের শিখা নিভে যায়। টেবিলের উপরে হারিকেনের আলো নিভে গেল। হঠাৎ চারদিক গাঢ় অন্ধকার। আমি তখন পরিষ্কার শুনলাম মেয়েলি গলায় কেউ একজন বলছে, আপনি বাইরে আসেন। আমি চেঁচিয়ে বললাম, কে? সেই আগের কণ্ঠ আবার শোনা গেল, ভয় পাইয়েন না, একটু বাইরে এসে দাঁড়ান। অল্প বয়স্ক মেয়ে মানুষের গলা, পরিষ্কার গলা। আমি আবার বললাম, কে তুমি? কে? কোনো জবাব পাওয়া গেল না। মনে হলো কেউ যেন ছোট্ট নিঃশ্বাস ফেললো। ঘরের দরজা একটু ফাঁক করলাম, আমি উঠে বারান্দায় চলে এলাম। বারান্দায় কেউ নেই, তবু মনে হলো কেউ একজন বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চাচ্ছে কিছুটা সময় আমি বারান্দায় থাকি। ধূপ ধূপ শব্দ আসছে, শব্দ কোত্থেকে আসছে ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কোদাল দিয়ে কেউ মাটি কোপাচ্ছে। এই ঝড় বৃষ্টির রাতে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে কে? আমি বারান্দায় রেলিং এর দিকে এগিয়ে গেলাম, তখন বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম দক্ষিণ দিকের বাঁশবাগানের কাছে কোদাল নিয়ে একজন মাটি কোপাচ্ছে। যে মাটি কোপাচ্ছে সে হলো আমাদের ইয়াকুব। কিন্তু ইয়াকুব এখানে আসবে কেন? ও তো ওর মেয়েকে নিয়ে শহরে গেছে। বিদ্যুতের চমক দীর্ঘস্থায়ী হচ্ছে না। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি তাকে দেখছি। সে খুব ব্যস্ত হয়ে মাটি কোপাচ্ছে, গভীর গর্ত করছে। সে কি করবে? কবর খুঁজছে? পাশে কাপড় দিয়ে মোড়া, লম্বা এটা কি? পরিষ্কার কিছু দেখছি না। বিদ্যুৎ চমকাচ্ছে, তখনই শুধু দেখছি। বুঝতে পারছি না এটা বাস্তব কোনো দৃশ্য নয়। এই দৃশ্যের জন্ম আমার চেনা জানা জগতের নয়, অন্য জগতের, অন্য সময়ে। আমি বারান্দায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। মুষলধারে বর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ইয়াকুবকে দেখছি। সে অতি ব্যস্ত, অতি দ্রুত কবর খুঁড়ছে। কার কবর? সবুজ কাপড়ে মোড়া একটি মৃতদেহ পাশেই রাখা আছে। বৃষ্টির পানিতে তা ভিজছে। এটা কি তার স্ত্রীর মৃতদেহ? কি আশ্চর্য! হাত পাঁচেক দূরে বাচ্চা দুটা বসে আছে। এরা এক দৃষ্টিতে মৃতদেহটির দিকে তাকিয়ে আছে। যে রূপবতী স্ত্রী পালিয়ে যাওয়ার কথা ইয়াকুব বলেছিল, এটা কি সেই মেয়ে? এই মেয়েটিকে কি সে হত্যা করেছিল? হত্যাকাণ্ডটি কোনো এক বর্ষার রাতে ঘটেছিল। কোনো এক অস্বাভাবিক উপায়ে সেই মুহূর্তটিকে আবার ফিরে এসেছে। আমি দেখছি ইন্দ্রিয়ের অতীত কোনো একটি দৃশ্য ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ধরা পড়ছে আমার কাছে। আমি আমার জীবনে কোনো অতি প্রাকৃতিক বিষয়কে স্থান দেইনি। আজ আমি এটা কি দেখছি? ভদ্রলোক এখানে গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর? তারপর কি হলো? তিনি বিরক্ত হয়ে বললেন, আপনাকে একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম, বলা হলো। এর আবার তারপর বলে কিছু নেই। আপনি এই দৃশ্যটি দেখলেন, তারপর কি করলেন? আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম সেটা বাদ দিন, আপনি কি করেছেন সেটা বলুন। দাঁড়ান, আরো খানিকটা অ্যালকোহল গলায় ঢেলে নেই, তা না হলে বলতে পারবো না। ভদ্রলোক ঢকঢক করে অনেকখানি কাঁচা হুইস্কি গলায় ঢেলে দিলেন। দেখতে দেখতে তার চোখ রক্তবর্ণ হয়ে গেল। তিনি স্থির গলায় বললেন, আমি সেদিন যা করেছিলাম একজন বুদ্ধিমান যুক্তিবাদী মানুষ তাই করবে। আমি ছুটে গিয়েছিলাম সেখানে। প্রচন্ড ভয়াবহ কোনো ঘটনার মুখোমুখি এসে দাঁড়ালে মানুষের ভয় থাকে না, এক জাতীয় এনজাইম শরীরে চলে আসে। তখন প্রচুর গ্লুকোজ ভাঙতে শুরু করে, মানুষ শরীরীয় শক্তি পায়, ভয় কেটে যায়। আমার কোনো ভয় ছিল না। আমি দ্রুত গেলাম ওই জায়গায়। কাদায় পানিতে মাখামাখি হয়ে গেলাম। তারপর কি দেখলেন? কি আর দেখবো? কিছুই দেখলাম না। আপনি কি ভেবেছেন গিয়া দেখবো ইয়াকুব তার স্ত্রী ডেড বডি নিয়ে বসে আছে? না, তা ভাবিনি। নেচার বলুন বা ঈশ্বর বলুন বা প্রকৃতি বলুন, এরা কোনো রকম অস্বাভাবিকতা সহ্য করে না। এই জিনিসটি খেয়াল রাখবেন। কাজেই আমি কিছুই দেখলাম না। বৃষ্টিতে ভিজলাম, কাদায় মাখামাখি হলাম। আমার জিদ চেপে গেল। পাশের বাগানের মালিককে ডেকে নিয়ে এসে সেই রাতেই জায়গাটা খুঁড়লাম, কিছু পাওয়া গেল না। পরদিন থানায় খবর দিলাম। পুলিশের সাহায্যে
আবারও খুঁড়োখুড়ি করা হলো, কিছুই পাওয়া গেল না। সবার ধারণা হলো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বাবা খবর পেয়ে আমাকে এসে নিয়ে গেলেন। দীর্ঘদিন ডাক্তারের চিকিৎসায় থেকে সুস্থ হলাম। শুনে অবাক হলাম, এই ঘটনার পর মাসখানেক আমি ঘুমোতে পারতাম না। গল্পটা কি এখানে শেষ, না আরো কিছু বলবেন? না, আর কিছু বলবো না। ভাই, আগে তো বলেছি এটা কোনো ভৌতিক গল্প না। ভৌতিক গল্প হলে দেখা যেত ইয়াকুব বউটাকে মেরে ওইখানে কবর দিয়ে রেখেছিল। ভৌতিক গল্প না বলেই ওটা সত্যি হয়নি। তবে ওই বাড়ি আমি কিনে নিয়েছি। বর্ষার সময় প্রায় ওখানে রাতে একা রাত্রি যাপন করি। আমার দৃঢ় বিশ্বাস ওই রাতে ঘটনার অংশবিশেষ আমি দেখেছিলাম। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম বলে বাকিটা দেখতে পারিনি। কোনো একদিন বাকিটা হয়তো দেখব। ইচ্ছা করলে আপনি আমার সঙ্গে যেতে পারেন। আপনি কি যাবেন? না, আমার ভূত দেখার কোনো ইচ্ছা নেই। আপনার মালি ইয়াকুব কি এখনো ওই বাড়িতে আছে? হ্যাঁ, আছে। সে আপনার ঘটনা শুনে কি বলে? এটাও একটা মজার ব্যাপার। সে কিছুই বলে না। হ্যাঁও বলে না, নাও বলে না। চুপ করে থাকে। ভালো কথা। এতক্ষণ যে আমাদের ড্রিঙ্কস দিয়ে গেল, কাজু বাদাম দিয়ে গেল, তার নামই কিন্তু ইয়াকুব। তাকে আমি সবসময় নিজের কাছাকাছি রাখি। আপনি কি তার সঙ্গে কথা বলবেন? ইয়াকুব, এই ইয়াকুব!